এতক্ষণে তোমার আসার সময়। গত 30 মিনিট ধরে এখানে আমাকে দাঁড় করে রাখার মানেটা কি? হ্যাঁ, এখন যদি কিছু বলি তাহলে তো বলবো যে আমি শুধু চিল্লাই। শোনো, আমি মোটেও 30 মিনিট লেট করে নামিনি। আমি একদম সময় মতো নেমেছি। তোমার আসার কথা ছিল 10টায়, আমি 10টায় নেমেছি। এখন তুমি যদি 30 মিনিট আগে এসে দাঁড়িয়ে থাকো সেখানে তো আমার কিছু করার নেই। আরে বাবা, আমি তো এখানে সে ফোন দিছি তোমাকে, না ফোন দিলে তো একটা মানুষ উপর থেকে নিচে নামতে পারে নাকি? একটা জায়গায় যাব, আমি কি রেডি হব না? হ্যাঁ, গড সেক, এইরকম একটা সিচুয়েশন একটা মানুষ কিভাবে রেডি হওয়ার কথা, সাজার কথা এবং মেকআপের কথা ভাবতে পারে আমার মাথায় ঢোকে না। আর মেকআপ করতে হলে 30 মিনিট কেন লাগবে? তোমার সাথে সব কথাবার্তা বলে না আমি অযথা আমার মুডটা নষ্ট করতে চাই না, কারণ আজকে আমি আমার মুডটা ভালো রাখতে চাই, তোমার সাথে ঝগড়া করতে চাই। এক্সকিউজ মি, তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে আমি এখানে ঝগড়া করার জন্য আসছি? আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি এখানে ঝগড়া করার জন্য? শোনো, কালকে সারা রাত আমি ঘুমাইনি আজকের এই দিনটার জন্য। কিন্তু আমার আগেই বোঝা উচিত ছিল যে মুডটা নষ্ট করার জন্য তোমার মতো একজন সুহানা যথেষ্ট। ও প্লিজ, আর একটা মানুষের সারাটা দিন মাটি করার জন্য তোমার মতো একটা আবিরই যথেষ্ট। রিয়েলি? হ্যাঁ, এখন যদি তোমার দয়া হয় তাহলে কি আমরা যেতে পারি? আমি না শুভ কাজ আর দেরি করতে চাই না। প্লিজ, এক্স্যাক্টলি আমিও না। যাও প্লিজ, তোমার জন্য ওয়েট করা হচ্ছে, যাও। আপনারা তাহলে 2 বছর ধরে সংসার করছেন। আজকাল যে সময় যাচ্ছে, 2 বছর তো অনেক সময়। এই যে গত পরশু আমি একটা ডিভোর্স করালাম, তাদের বিয়ের বয়স তো হলো 22 দিন। 22 দিন। এর কারণটাও বেশ 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 শক্ত, বেশ বেশ মানে ধরেন, ছেলের মা তরকারিতে বেশি ঝাল খাওয়া পছন্দ করে না, মেয়ে আবার খুব ঝাল খেতে পছন্দ করে। ব্যাস, ডিভোর্স হয়ে গেল। জাস্ট তরকারিতে ঝাল কম বেশি নিয়ে ডিভোর্স? এত সিলি ছোট একটা কারণে? আপনার কাছে সিলি লাগছে না? আরে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তো। আপনাদের কারণগুলো শুনলে বোঝা যাবে যে হয়তো এর থেকেও অনেক সিলি হতে পারে বা সিরিয়াস হতে পারে। যাই হোক, শুনি। না না, আপনার ধারণাটা ভুল। আমাদের এরকম ছোটোখাটো কোনো বিষয়ে ডিভোর্স হচ্ছে না, আমাদের বিষয়টা মেজর। না, মেজর হলেই ভালো। তাহলে আমার জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার থাকলো। আমার তো ওই মেজর ইস্যু নিয়ে ডিভোর্স করাতে খুব ভালো লাগে। মানে ডিভোর্সের একটা বড় কারণ থাকলে সুবিধা হয়। মানে আমার কাজই তো হচ্ছে ডিভোর্স করার, তাই না? আপনারা ডিভোর্স করেন বলেই তো আমরা 2 পয়সা কামাতে পারি। বাই দ্য ওয়ে, আপনাদের তো প্রেমের বিয়ে ছিল, তো প্রেম করার সময় বোঝেননি যে ঠিক ওই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না? আরে কিভাবে বুঝবো? বিয়ের আগে তো এরকম ছিল না। বিয়ের আগে সে প্রতি সপ্তাহে একবার করে আমাকে ঘুরতে নিয়ে যেত, এখানে ওখানে খেতে নিয়ে যেত, তারপর অফিস করতো, অফিস করে বাসায় গিয়ে সাথে সাথে আমাকে ফোন দিয়ে আমাকে কথা বলতো, আমার কেয়ার করতো। আর এখন সে কি করে শুনেন? এখন সে অফিসে যায়, দেরি করে বাসায় আসে, খায় দায়, ঘুমিয়ে পড়ে। সে এসে একটাবারের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না আমি খেয়েছি কি খাইনি। আর তুমি তুমি কোন ঠিক কাজটা করেছো 2 বছরে? হ্যাঁ, তুমি তুমি আগে সারাদিন আমার সাথে ফোনে থাকতো, ফোনে কথা বলতো। এখন হ্যাঁ, এখনো তুমি ফোনে থাকো, কিন্তু আমার সাথে না, বন্ধুদের সাথে, মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। আমি বাসায় আসলে সারাদিন পরে টায়ার্ড হয়ে তুমি একবার জিজ্ঞেস করে দেখো যে আমি কোত্থেকে আসলাম, আমার দিনটা কেমন কাটলো, খেয়েছি কি খাইনি। যত সব শুধু আছো তুমি যে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা কিনে দাও, এটা কিনে দাও। কি এসব? থাক 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 থাক, ঝগড়াঝাটি আমার এখানে না। আচ্ছা আবির, জি, আপনিই বলুন তো সমস্যাটা কি নিয়ে? আপনি একেবারে মানে গোড়ার থেকে বলুন, শুরু থেকে। আমি 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 বলছি, শুরুটা ভালোই ছিল। 3 বছরের প্রেমের পরে 2 বছরের বিয়ে, মোট 5 বছরের সম্পর্ক আমাদের। এই সম্পর্কের কথা আমরা আমাদের পরিবারের কাছে জানাই, তাদের সম্মতি নিয়ে মহা ধুমধাম করে আমরা বিয়ে করি, এবং বিয়ের পরে সব কিছু ঠিকই চলছিল। 6 মাস পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি, কিন্তু 6 মাস যাওয়ার পরে বুঝলাম যে হ্যাঁ, সমস্যা হচ্ছে, এবং নানান ধরনের সমস্যা হচ্ছে। একটা পরিবর্তন চলে এসেছে আমাদের মধ্যে, যেটা আসলে অস্বাভাবিক, স্বাভাবিক ছিল না। এবং পরিবর্তনটা শুধু আমার মধ্যে না, পরিবর্তনটা ওর মধ্যে আসছে, এবং এটা সংসার নিয়ে না, পরিবর্তনটা আসলে অন্য কিছু। সে সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, অবসরের কেনাকাটা, আর আমার প্রতি প্রচন্ড রকমের অবহেলা। ম্যাক্সিমাম দিনই হয় তরকারি পুড়ে যাবে, নয়তো ঝাল বেশি, একদিন তো লবণই দেয়নি, সকালে 7টা যেখানে রেখে যাবো, রাত্রে এসে দেখবো সেখানেই পড়ে আছে। আর কোথাও ঘুরতে গেলে
হয় তার মায়ের সাথে সারাক্ষণ কথা বলছে, নাহলে বন্ধুদের সাথে কথা বলছে। এসব বিষয়ে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমি অনেক তার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। আমি সময় দিয়েও দেখেছি, কোনো লাভ হয়নি। সময় দেওয়ার চেষ্টা করেছো মানে? তুমি সময় দিতে পারো না বলি তো আমি শপিং করে সময় কাটাই, আমি কথা বলে ফোনে বাবা মা ভাই বোনের সাথে কথা বলে সময় কাটাই। আর কি বোঝানোর চেষ্টা তুমি কি করেছো আমাকে একটু বলো তো। একটা ভুল করেছি তো চিৎকার চেঁচামেচি করে মাথা তুলে ফেলেছো বাড়িটা। প্রতিদিন আমি খাবার নিয়ে তোমার জন্য বসে থাকতাম, তুমি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে চলে যেতে। শেষ কিছুদিন তো এক প্রকার আমাকে সহ্যই করতে পারছিলে না তুমি। আমার আম্মুর সাথেও খারাপ ব্যবহার করতে তুমি একবার ভাবোনি? আর ওই দিন তো তুমি যাতা করে ফেলেছো। মার বাসা থেকে একটু আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ওই বাসাতে যেতেই নিষেধ করে দিয়েছো। এইরকম একটা মানুষের সাথে আমি কিভাবে সংসার করবো বলুন তো? আর তাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন ডিভোর্সের। হ্যাঁ, না, কি দরকার বলেন তো একটু অ্যাডজাস্টমেন্ট করে মানে মিলিয়ে টিলিয়ে থাকার। হ্যাঁ, বিয়ের ইচ্ছে হয়েছে বিয়ে করেছেন, ডিভোর্সের ইচ্ছে হয়েছে ডিভোর্স দেবেন, কোনো বড় ব্যাপার তো না, তাই না? থাকতে না চাইলেও ডিভোর্স হতে পারে, কিন্তু ডিভোর্সের জন্য একটা বড় কারণ হলে ভালো হয়। যেমন ধরেন যৌতুকের টাকা দাবি করছে, কিংবা ধরেন গায়ে হাতটা তোলে, মানে পাত্তা দেয় না, সময় দেয় না, এই সমস্ত আর কি। আর আবির, আপনার দিক থেকে এরকম হতে পারে যে আপনার স্ত্রীর চারিত্রিক সমস্যা আছে, কিংবা সে কখনো মা হতে পারবে না, কিংবা সে ধরেন খুবই অবাধ্য উদ্ধত, এরকম একটা জোরালো কারণ লাগে। কিন্তু এরকম সমস্যা তো আমাদের মধ্যে হয়নি। হ্যাঁ, আর এসব যাতে না হয় আমাদের মধ্যে, সেজন্য তো আপনার কাছে আসা। না না, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম, আপনারা তো আপনাদের সিদ্ধান্তে অটল, তাই না? যাই হোক, সব মিলিয়ে ধরেন এই কাজটা করতে আমার দিন 10 সময় লাগবে, তো সেটা দিতে কোনো সমস্যা আছে? 10 দিন না, অসুবিধা নেই। মানে এতদিন যেহেতু সহ্য করতে পেরেছি, আর 10 দিন সহ্য করা যাবে। গুড। আপনার? আমারও নেই সমস্যা। বেশ বেশ, আরেকটা কথা, এটা অবশ্য বলতে পারেন না, আমার জায়গা থেকে আমি বলছি, ধরেন আপনারা তো গত 3 দিন না 3 দিন ধরে আলাদা থাকছে, তো আমার একটা জাস্ট বলতে পারেন অনুরোধ যে 10টা দিন, আগামী 10টা দিন আপনারা একটু একটু একসাথে থাকেন, মানে একটা শেষ চেষ্টা করেন। ওই যে হয় না, সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছেন যে ডিভোর্স করবেন, তো যদি বলে একটা কথা থাকে না, জীবনের শেষ প্রান্তে এসে যদি মনে হয় সেদিন যদি এরকম সিদ্ধান্তটা না নিতাম, যদি সিদ্ধান্তটা না নিতাম, তাহলে হয়তো বা জীবনটা অন্যরকম হতো। ওই কারণেই বলছি। আর যদি পারেন তবে আপনারা একে অপরের ওই অ্যাডজাস্টমেন্ট এবং নিজেদের ইচ্ছে পূরণের গল্পগুলো একটু লিখে রাখবেন। আপনার কি মনে হয় এটা ওয়ার্ক করবে? তাছাড়া আমি এসব কিছু করতে চাচ্ছি না। এক্স্যাক্টলি, আমি ওটা চাই না। না না, অফকোর্স ইট ওন, না করার সম্ভাবনাই বেশি। আপনারা দুজন কি চাইছেন না চাইছেন সেটা তো সম্পূর্ণই আপনাদের ব্যাপার, আমি আমার দায়িত্বটা পালন করলাম। মানে আপনারা দুজন যদি আমার উপর ভরসা করতে পারেন, তাহলে আমি তো একটু ভরসা করতেই পারি, তাই না? দ্যাটস ইট, সেটাই তো। ঠিক আছে, মানে পরে দেখা হবে। আজকে আমার সময় শেষ, 10 দিন পরে দেখা হবে, কেমন? এটা কোনো কথা? মানে উকিল বললো তোদেরকে একসাথে 10 দিন থাকতে, আর তোরা সেটা নিয়ে ভাবছিস? আরে ভাই, ডিভোর্স মানে ডিভোর্স, সেখানে আবার একসাথে থাকার কি আছে? হ্যাঁ, যেখানে এই 2 বছরে কিছু হলো না, সেখানে এই 10 দিনে কি এমন হয়ে যাবে যে সব ঠিক হয়ে যাবে? এই যে দেখ, আমি আর মিতু যেই দিনই ডিসিশন নিয়েছি যে আমরা ডিভোর্স নিব, সেই দিনই সাথে সাথে কাজী অফিসে গিয়ে ডিভোর্স নিয়ে নিয়েছি। এই যে দেখ, এখন আমি কত, মানে লাইফে কোনো প্যারা নাই। প্যারা প্যারা কি আমি তোমাকে দিতাম না তুমি আমাকে দিতা? এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, ফেসবুকে ছবি পোস্ট করা যাবে না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, তার উপর তো ঘরের কোনো কাজে তুমি আমাকে হেল্প করতে না। এখন বলতেছো আমি তোমাকে প্যারা দিতাম? এই যে তুমি সারাটা দিন এগুলো নিয়ে ঘ্যান করতে, এটাই তো সবচেয়ে বড় প্যারা ছিল। আরে ভাই, সহজ একটা হিসাব, দুষ্টু গরুর চেয়ে শূন্য গল অনেক ভালো। তুমি না চুপ থাকো। প্লিজ প্লিজ, তোরা প্লিজ আর ঝগড়া করিস না। আমার ভুল হয়ে গেছে যে আমি একটা সলিউশন চাইতে আসছিলাম তোদের কাছে, সলিউশন চাইতে আসছি তোদের কাছে, তোরা এখন নিজেরাই ঝগড়া করতো। উনি একজন সিনিয়র পার্সন, এক্সপিরিয়েন্স পার্সন, উনি যেহেতু আমাদের 10 দিন একসাথে থাকার পরামর্শটা দিচ্ছেন,
এটা আমাদের ভেবেচিন্তে দেখা উচিত। সো আই থিঙ্ক ইউ ওয়ান্ট টু ডু ইট। তোদের কিসে ভালো হবে সেটা তোদের থেকে ভালো আর কে বুঝবে? আচ্ছা, উনি যা বলেছেন খারাপ কিছু বলেনি, মানে ফেলে দেওয়ার মতো কিছু বলেনি। আচ্ছা, এতদিন তো সহ্য করেছি আমি লোকটাকে, নাকি? সিদ্ধান্ত তো আমার পাল্টাবে না, তো এই 10টা দিনে আর কি হবে? সহ্য করে নিব 10টা দিন। এক্সকিউজ মি, সহ্য কে কাকে করছে? আমি সহ্য করছি। 10 দিন তো কোনো টেনশন নেই, 10 দিন আমরা চেষ্টা করে দেবো, কিন্তু এটা ভেবো না যে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবো। হ্যাঁ, সেটা হলে সবচেয়ে বেশি খুশি আমিই হব। দেখেছিস, মানে এতটুকু কথাই তোরা একজন একজনের সহ্য করতে পারছিস না, আর তোরা ভাবছিস 10 দিন একসাথে থাকবি। আর তোরা যদি সিদ্ধান্তগুলো আগেই নিয়ে রেখেছিস তাহলে আমাদেরকে এখানে ডাকার মানেটা কি বুঝলাম না। সোহানা, তুই কিন্তু আবারও ভুল করছিস, আমি এটা বলে দিলাম। আরে ভুল তো আমি আরো 2 বছর আগে করেছি, এখন তো সেটা পছতাচ্ছি। আর 10টা দিন না হয় ভুল করলাম। যদি ডিভোর্স হয় তাহলে আমাকে ডাকিস, আমি মিষ্টি নিয়ে আসবো। মানে কি? আমি গেলাম। কই যাস তুই এখন? আরে আজ একটু শোন। নাক ডাকা মেনে নিই। লাখ টাকা মেনে নিল। ওকে, আমি আচ্ছা আমি আমি 2 বছর থেকে এই অভিযোগটা তুমি আমাকে করো যে আমি নাক ডাকি। কই, আমি প্রমাণ দিতে বলছি, কোনোদিন প্রমাণ দিতে পারছো? আশ্চর্য, প্রমাণ দেওয়ার কি আছে? তুমি তো নাক ডাকোই, তুমি ঘুমিয়ে গেলে কি নাক ডাকা তুমি টের পাও? পাও না? কি আশ্চর্য, এত মানুষের সাথে আমি ঘুমালাম, কই কেউ তো কোনোদিন আমাকে বললো না যে আমি নাক ডাকি। উল্টা, আর নাক যদি ডেকেই থাকে তাহলে সবচেয়ে বেশি অসুবিধা হওয়ার কথা আমার। কারণ হচ্ছে আমার নাকের কাছে সবচেয়ে যে কানটা কাছে সেটা হচ্ছে আমার নিজের কান, তাই না? কই, আমি তো কোনোদিন টের পেলাম না যে আমি নাক ডাকি। আসলে সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে তুমি দিনের বেলা বাসায় পড়ে পড়ে ঘুমাও, আর রাত্রেবেলা মোবাইলটা মুখের সামনে নিয়ে চোখটা ঠা ঠা করে তাকিয়ে থাকো। এটাই তো সমস্যা। ঘুম আসবে কোত্থেকে? হয়েছে তোমার বলা শেষ? হ্যাঁ। বলবো? ফার্স্ট অফ অল তুমি আমাকে বলো, তুমি লাইফে কতগুলো মানুষের সাথে ঘুমিয়েছো? সেকেন্ডলি, যে মানুষটার নাক ডাকে সে নিজে ঘুমানোর পরে নিজের নাক ডাকটা শুনতে পায় না। তারপরও আমি বলছি এটা তোমার চেঞ্জেবল না, এই হ্যাবিটটা তুমি চেঞ্জ করতে পারবে না, সেজন্য আমি অ্যাডজাস্ট করে নিলাম। শেষ কথা, তুমি এখন চিল্লাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোনো শোনো শোনো, এখন কি একটা কফি করে খাওয়ানো যাবে? হ্যাঁ, আমি গত 4 দিন কোনো কফি টফি খেতে পারি না। তুমি তো জানো যে আমি তোমার হাতে কফি ছাড়া খেতে পারি না। সিরিয়াসলি? না পারি না এরকমও না, পারি। মানে ধরো তোমার চেয়ে ভালো কফি বানায় এরকম লোকজন আছে চারপাশে। ধরো মোড়ের গুগল বাবা বেস্ট কফি বানায়, ওখানে গিয়ে খেয়েছো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে নেক্সট টাইম থেকে যখন তোমার কফি খেতে ইচ্ছা করবে ওই মোরের লুহুর মামার কাছে যে খেয়ে নিও। আর আমার হাতে যদি কফি তোমার খেতে হয় তাহলে একটা শর্ত আছে। কি সত্য? শর্তটা হচ্ছে যে আমার সাথে কফি খেতে খেতে পেপারে মুখ ঢুকিয়ে কফি খাওয়া যাবে না, আমার সাথে কথা বলতে বলতে একসাথে বসে কফি খেতে হবে। অলরাইট, তাহলে তোমার আরেকটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি আমি, তাই না? লিখে রাখো কিন্তু এটা। তুমি বলেছো তোমার ইচ্ছে আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি, আমার ইচ্ছে সেই কফিটা তুমি আমার সাথে বসে গল্প করতে করতে খাবে। সো এক ইচ্ছার সাথে আরেক ইচ্ছা মিলে কাটাকাটি হয়ে গেল, শেষ। শোনো, শোনো, শোনো। আমি কফি বানিয়ে আনছি, তুমি বারান্দায় গিয়ে আমি বসো। উকিল সাহেবকে বলবো, এই আচ্ছা, হিসাবে ভুল হচ্ছে, সমস্যা হচ্ছে এইভাবে। তুমি রেডি? গাধাকে না আমি যতই মানুষ করার চেষ্টা করবো গাধা গাধাই থাকবে। টাইলের কথা বলবো তো, টাইল আমি তুলতেছি, সমস্যা নেই। শুধু টাওয়েলটা দেখলে, টি শার্ট? আরে বাবা, টি শার্টটাও তোমার চোখের সামনে তুলবো সেজন্য এভাবে রাখছি, কারণ তোমার চোখের সামনে না তুললে, মানে তোমাকে চোখে আঙ্গুল দিয়ে না দেখালে তো তুমি বুঝবা না যে আমি এই কাজগুলো করতেছি। ও আচ্ছা, তাহলে ইচ্ছা করে ওই যে ক্রিমের টিউবটাও খুলে রেখেছো, ওটাও আমার সামনে লাগানোর জন্য ওয়েট করছো, তাই না? কি আশ্চর্য, টিউবের মুখ লাগাবো তো, এরকম করো কেন? বাই দ্য ওয়ে, আমি যে তোমাকে বলছিলাম যে আমার ঘড়িটা বালিশের নিচে রাখতে, রাখছো? গহি বালিশের নিচে। আর মানি ব্যাগ তো ড্রয়ারে রাখো। এখন তুমি যদি বলো তাহলে তোমার মানি ব্যাগ আর ঘড়ি দুটোই আমি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, দাঁড়াবো? সেটার আর দরকার নেই। মিতুবাই হতে হবে। আই, আমি কি মিতুবাই না? না, তুমি খরচ করো, প্রচুর খরচ করো। ফেসবুকে যা ছবি দেখো, যে যেটা কিনছে দেখো, সেগুলো সব কিছু কিনে জমা করো, কিন্তু কিচ্ছু ইউজ করো না। আর এটা লিখেছি কারণ হচ্ছে জানি যে সকালে তোমার নাস্তা বানাতে অনেক কষ্ট হয়।
সেজন্য ভেবেছি যে এখন থেকে রাস্তা বাইরে। গুড, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তো আমি ঘুম থেকে উঠে কি করবো, কি খাবো, না খেয়ে থাকবো? ফাইন, আমি হ্যাঁ দারোয়ানকে বলে যাব, সে তুমি ঘুম থেকে ওঠার পরে তোমাকে কলা আর রুটি কিনে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মিস্টার আবির, শুনে রাখেন, আপনি আমার জন্য ওই দারোয়ানকে দিয়ে কলা রুটি পাঠাবেন তো? আমিও দারোয়ানকে দিয়ে আপনার জন্য ডিনারে স্পেশালি পুরি আর সিঙ্গারা আনিয়ে রাখবো। ওয়াও, আই লাইক পুরি আর সিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবির, আমার মনে হয় যে আমাদের গোলফিশগুলো আছে না বাসায়, ওদের খিদে পেয়েছে। সুহানা, আমি তোমাকে বললাম যে একটু পরে আমার বসের সাথে মিটিং। এখন আমি তোমার গোল্ডফিশের খাবার নিয়ে কিভাবে ভাববো? আর ওটা কি এক্ষুনি লাগবে? না না, এখন লাগবে না, আমার মনে হয় রাতে যাওয়ার সময়, মানে অফিস থেকে যাওয়ার সময় তুমি নিয়ে গেলেই হবে। তো ফাইন, তাহলে আমি রাতে যাওয়ার সময় নিয়ে যাব। আর কোনো কথা আছে? হ্যাঁ, আরেকটা কথা। কি? তুমি রাতে ডিনার কি খেতে চাও বলো? সুহানা, তুমি তো জানো যে আমি রাতের ডিনারে কি খাই, জানো না? তাহলে না মানে আমি স্পেশাল রান্না করবো তো, তাই জিজ্ঞেস করছি। না সত্যি কথা বলতে আমার খুব বোর লাগছিল, তাই আমি তোমার সাথে কথা বলতে চাই। তো তোমার বোরিংনেসটা একটু পরে আসতে পারি, একটু পরে আমরা কথা বলতে পারি না প্লিজ? আমার কি কি বলতে চাচ্ছ তুমি? তোমার কাজের উপর, মিটিং এর উপর ডিপেন্ড করে কি আমার বোর আসবে যাবে, মুড চেঞ্জ হবে? ওকে, বস কি ভাবলো না ভাবলো, কাজের কি হলো না হলো, সেসব কিচ্ছু নিয়ে আমি আর ভাববো না। আমি এখন মনোযোগ দিয়ে তোমার কথাগুলো শুনবো, আর তুমি যা যা বলবা সেটাই করে দেবো। কিন্তু তুমি মনে রেখো যে তোমার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে বসের সাথে জরুরি মিটিং ইন্টারাপ্ট করে আমি তোমার সাথে কথা বলছি অনলি বিকজ অফ ইউর মুড। না, আমার এখন মুড অফ হয়ে গেছে। শোনো, ইচ্ছে পূরণের ঘরটার মধ্যে লিখে রাখলাম আমাকে বেশি বেশি সময় দিতে। সেটা পূরণ করো বা না করো, সেটা তোমার ইচ্ছা। স্যার, আপনি হঠাৎ আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। ওই যে বলেছিলাম না একদিন হুট করে চলে আসবো, এই সুযোগে আপনাদের এখান থেকে দেখে যাই কি অবস্থা, কেমন আছেন। ভালো করেছেন, কিন্তু আমাকে আগে বললে তো আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে রাখবো। চিনি কোথায়? আশ্চর্য, মানে চা বানাতে নিজে, কিন্তু চিনিটা কোথায় রাখছো সেটা বল। চিনির বয়ামটা মনে হয় ওখানে ছিল না। আচ্ছা শোনো, তোমার চাটা বানানো আছে, স্যারকে একটা চা দাও না, তোমার চাটা নিয়ে আসো। হ্যাঁ, আমি চা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ তারপর স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ, না আমি তো ভালোই আছি, কিন্তু আপনাদের সংসার দেখে তো বেশ ভালোই লাগছে। জি, 4 দিন হয়ে গেছে, এর মধ্যে তো কিছু ঘটলো না। একটা ডিভোর্সের জন্য শক্তপোক্ত একটা কারণ বের করতে হবে না? দেখেন, শক্ত কারণ না হলে ডিভোর্স হবে না। ধরেন শুধু ওই আপনার বউ যে শুধু ওই মোবাইলে মার সঙ্গে কথা বলে, এইটা শুধু বলে হবে না, মানে অন্য কারোর সঙ্গে কথা বলে কিনা দেখতে হবে তো। দরকার হলে একটু মোবাইল চেক করবে। ফোনও তো, ও তোর ফোনে হাতই দিতে দেয় না আমাকে। এই তো দেবে না তো, কীভাবে দেবে? দিলেই তো থলের বিড়াল বের হয়ে আসবে, বুঝতে পারছেন না? প্রাইভেসির নামে আমরা যেটা করছি এটা প্রাইভেসি না, নিজেদেরকে ঠকানো। জি অবশ্যই, এই যে আসেন আসেন আসেন। ঠিকই বলেছেন স্যার, আসলে চা দিন, চা দাও, চা। হ্যাঁ স্যার স্যার আমি একটু উঠি, মানে আমার একটু বাইরে যেতে হবে তো, সো আমি রেডি হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। শোনা, এদিকে আসেন। জি বলে। আবির সাহেব কি এখনো এরকম বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে রাত করে বাড়ি ফেরে নাকি? খোঁজখবর রাখেন? হ্যাঁ, ও তো শুনেছি অফিসের নাকি অনেক
কাজ প্রেশার অনেক, আর যেদিন ফ্রি থাকে সেদিন একটু বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মেরে আসে আর কি। এই বন্ধুদের সঙ্গে আড্ডা মারে। শোনেন, পুরুষ মানুষ এই কাজ আর বন্ধু বান্ধবদের আড্ডা এইটা যদি করে তাহলে সংসারের প্রতি মায়া কমে না। অন্য কিছু আছে কিনা একটু খোঁজখবর নেন, দেখার চেষ্টা করেন। মানে বুঝলেন না, পুরুষ মানুষ তো এক হাঁড়ির খাবার বেশি দিন ভাল লাগে না। এখন আমি কি করবো তাহলে? কি করবেন আবার? মাঝে মধ্যে সারপ্রাইজ ভিজিট দেবেন, হুটহাট করে অফিসে চলে যাবেন, বা ধরেন এই ওর বন্ধু বান্ধব তো আপনার দেবরের মতোই, তো দেবরদের সঙ্গে মাঝে মধ্যে মেশার জন্য ওখানে চলে যাবেন। হ্যাঁ, এমনিতে তো সময় যায় না, কিন্তু এই 10টা দিন কীভাবে যেন চলে গেল না। মানে উকিল সাহেবের ওখানে গেলাম 10 দিন হলো, কিন্তু মনে হচ্ছে 2 দিন। অদ্ভুত। এই জন্য তো আজকে তোমার সাথে ঘুরতে বের হলাম। নর্মালি তোমার সাথে ঘুরতে বের হওয়াটা একটু বোরিং, হ্যাঁ, আজকে বের হলাম, হয়তো বা এটা আমাদের শেষ দিন। যাই হোক, আমাদের আর কোথায়, একটু পরেই তো তোমার ফোনটা এসে সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে, তাই না? ফোনটা বাসায় রেখে এসেছি। সিরিয়াসলি? আচ্ছা, আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না? মিস তো করবোই, অফকোর্স। কি লাভ বলো মিস করে? অ্যাডজাস্টমেন্টের নামে তো 10 দিন ধরে এত কিছু করলাম। মিস করাটাকেও না হয় অ্যাডজাস্ট করবো। কেন অ্যাডজাস্ট করে নিতে হবে? তুমি কি একবার বলতে পারো না, সোহানা যেও না, থাকো? আমি বললে তুমি থেকে যাবা? আমি তোমার জন্য একটা লিস্ট বানিয়েছি, ওই কোথায় কোন জিনিস রাখা আছে, তোমার যা যা লাগে জরুরি জিনিসপত্র, মানে কোন ড্রয়ারে কোন ফাইলটা আছে, আর তোমার ওষুধ কোথায় রেখেছি, সব কিছু এখানে লিখে রেখেছি। আর ওই মশলার কৌটাগুলোর মধ্যে আমি নাম লিখে দিয়েছি কোনটা কোন মশলা, লবণ আর চিনিও আলাদা করে রেখেছি, নাম লেখা আছে। তুমি 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 দেখে নিও। এই যে list। বাহ, এতদিন পরে দায়িত্ব সহকারে একটা কাজ করলো। যা হোক, উকিলের ওখান থেকে তো তুমি তোমার বাসায় চলে যাবে। আমি ভেবেছি যে যেহেতু তুমি এখন কিছু করছো না, সেজন্য প্রতি মাসে আমি তোমাকে কিছু করে টাকা পাঠাবো। নো নো নো, থ্যাংক ইউ সো মাচ, নো নিড, আই উইল ম্যানেজ। শোনো,
তুমি আগে রেডি হও, কারণ তোমার সময় লাগবে। আরেকটা কথা, আমরা এত চেষ্টা করেও এত এত পরিবর্তন এনেও কেন একসাথে থাকতে পারছি না? কারণ আমরা শুধু অভিনয় করছি, তাই। মানে মানে আবির, আমি বলতে চাচ্ছি যে গত 10 দিন ধরে আমরা যেটা ছিলাম সেটা একটা গল্পের মধ্যে ছিলাম। ওই আবির আর এই আবির এক না, এই সোহানা আর ওই সোহানা এক না। দিন শেষে আমরা সেই আগের আবির সোহানা। প্লিজ রেডি হও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পারলেন না, না? সিদ্ধান্তটা তো আগে থেকে নেওয়া যে আমরা ডিভোর্স দিচ্ছি। আপনি বললেন যে চেষ্টা করে দেখতে, দেখলাম আমরা একসাথে থাকা সম্ভব কিনা। সম্ভব না। সোহানা, আপনিও পারলেন না, না? চেষ্টা তো করলাম, তবে চেষ্টা করে একটা জিনিসই বুঝেছি যে এভাবে অভিনয় করে কিছুটা সময় কাটানো যায়, কিন্তু সারাটা জীবন অসম্ভব। ঠিক ঠিক, ভালো। জীবনে অনেক বিষয়ে আপনারা একমত হতে না পারলে ওই একটা সিদ্ধান্তে কিন্তু আপনারা অটুট। ভালো ভালো। বন্ধ করে দেন। শুরু করেন। এখানে স্যার, আমি কি আমার বাসায় ফেরত যেতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। এখানে আর কোনো আইনি জটিলতা নেই। আপনারা দুজন একদম স্বাধীন, নিজেদের ইচ্ছে মতো খুশি মতো চলাচল করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন যা করার সব করবে ওই কোর্ট। উঠি তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা, কাজটা কি তুই ঠিক করেছিস? যা করেছি ঠিকই করেছি। আর একটু কি ভেবে দেখা দরকার ছিল না তোর? এত ভাবা ভাবে কি আছে? আমি অনেক ভেবে চিন্তে এই কাজটা করছি। আর প্লিজ আম্মু, তুমি আমাকে এই বিষয়ে আর একটা কথাও বলবে না। এই ছেলেটাকে আর সোহানা এই ছেলেটার সাথে কি করছে? সে কি? এই ছেলেকে আপনি জানেন না, চেনেন না? জি, মানে বুঝতে পারি আমি। আরে আরে আরে, আমি তো ভাবছিলাম যে আপনি সব জানেন। আরে এই ছেলের জন্য তো যত ঝামেলা। ওই সাহেব, ছেলেটার নাম হচ্ছে সোহেল, আমেরিকা থাকে। এই কিছুদিন হলো এসেছে। আপনার স্ত্রীর একেবারে ছেলেবেলাকার বন্ধু। সেই এখন খুব যাকে বলে সম্পর্ক টম্পর্ক
চলছে হয়েছে বেশ কিছুদিন ধরে। শোনেন 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 প্লিজ আপনি তার মানে মঙ্গলবারে কোর্টে আপনার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আরে বাবাসান চা খেয়ে যান। এই আবি সাহেব, পুরুষ মানুষ তো এক ফুলে কি হয়, এ ফুল থেকে ও ফুলে, এই গাছ থেকে ওই গাছে। বুঝলে সোহানা, তোমাকে আমি আগেই বলেছিলাম, আমার কথা তো শুনলে না তখন। এখন দেখো প্রমাণ তো নিজের সামনে, একেবারে সামনে। ওই যে কিন্তু আবির তো ওরকম ছেলে না, আর তখন ওর পছন্দের জন্যই তো আমরা কিছু বলিনি। এখন আবির এরকম বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে মা? দেখতেই তো পাচ্ছ, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা ঝামেলা তো হচ্ছে। তাহলে এতদিন ধরে যাকে চিনি সে হঠাৎ করে এত পরিবর্তন কেন হলো? মেয়েটাকে আপনি চেনেন? হ্যাঁ, ও মেয়েটা হচ্ছে ওর অফিস কলিগ। অফিস কলিগ মানে এই সম্পর্কটা বুঝলে অনেক দিনে ভেতরে ভেতরে চলছে অনেক দিন থেকে। ওই যে অফিস থেকে কাজের নাম করে দেরি করে আসে, তুমি তো বুঝতে পারো না কিছু। এবার বুঝেছেন তো এই লোকটার সাথে আমি কতদিন ধরে আছি, কি অবস্থার মধ্যে আছি। আর এক মুহূর্তের জন্য না। আপনি ব্যবস্থা করেন কবে কোর্টে যেতে হবে, যত দ্রুত পারেন তত দ্রুত ব্যবস্থা করেন। কাঁদে না মা। আচ্ছা মা, সোহানা তুমি ভেঙে পড়ো না, মানে নিজেকে শক্ত করো। তুমি দেখো না, আমি ওই যে কাবিন নামাজের শর্ত দেনমোহর পুরো টাকাটা আমি আদায় করে দেবো তোমাকে। শক্ত হও, আমি কোর্টের থেকে আদায় করে দেবো। দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই। এই লোকটাকে আমি আর একটা বাড়ির জন্য দেখতে চাই না। আচ্ছা আমি আসি, কেমন? চলো। আপনারা দুজন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি তো জজ সাহেবের সামনে আর শিখি পড়ি দিতে পারবো না। এখন যা বলবো সেটাই আপনারা জজ সাহেবকে বলে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ডিভোর্স হয়ে গেছে। আবি সাহেব, আপনি আপনার স্ত্রী সম্পর্কে বলবেন যে সে সংসারের ব্যাপারে উদাসীন, আপনার ব্যাপারে উদাসীন, কোনো কাজকর্মে মন নেই, কিচ্ছু নেই। সে এখন তার ওই পুরনো প্রেমিকের কাছে ফিরে যেতে চায়, আপনার কাছে থাকতে চায় না, এইটাই বলবেন আর কি। তো এখানে তো উকিল সাহেব শিখিয়ে দেওয়ার কিছু নেই, এগুলো তো সব সত্য কথা। আমি এই সত্য কথার সাথে আরও একটা কথা যোগ করতে চাই, যে আমার সাথে সংসারে থাকা অবস্থাতেই সে ওই ছেলেটার সাথে যোগাযোগ রেখেছে, এবং যেটা সত্য সেটা আমি কোর্টে কেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারি। সত্য কিসের সত্য কথা? মিথ্যা কথা বলতে তো লজ্জা লাগে না? মানে তুই তো তুই না বলবো তো কি বলবো আমি তোকে? হ্যাঁ, তুই আমাকে কি বলতি? আমাকে বলে যে সে নাকি অনেক কাজের প্রেশার আছে, এই জন্য সে অফিস থেকে লেট করে আসছে। না, আসলে কি, আসলে তো তুই তোর কলিগের সাথে প্রেম করে বেড়াতি। 1 বছর ধরে এই মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল, বলবো তো আমি এসব? লজ্জা লাগে না তোর এইসব কথা বলতে? তোমার লজ্জা করে না এভাবে থার্ড ক্লাসের মতো বাজেভাবে একটা অপরিচিত মানুষের সামনে আমার সাথে কথা বলতে? লাগতো না? নিজের কুকুরটিগুলো ঢাকার জন্য এখন সব দোষ এসে আমার উপরে ঢেলে দিচ্ছ, তাই না? কিসের কুকীর্তি? আমার কুকীর্তি? তোর কুকীর্তির প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ আছে না? কি প্রমাণ আছে? দাও, প্রমাণ দেখাও তুমি। নিয়ে তো এসেছি আমি। নে দেখ। এইটা প্রমাণ? এইটা প্রমাণ? উকিল সাহেব আপনি বলেন যে এইটা কে? এটা হচ্ছে আমার ওই অ্যাসিস্ট্যান্ট। ওই যে গিয়েছিল আপনার কাছে আপনার সই নিয়ে আসার জন্য। জাস্ট রাইট। আর উনি এই ছবির মেয়েটাকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছেন। স্টুপিড। আমি তোমার মতো এত থার্ড ক্লাস না, এত বাজে না। হ্যাঁ, আর তুমি কি ভেবেছো যে তোমার কুকীর্তিগুলোর প্রমাণ আমার কাছে নয়? আমিও রেডি রেখেছি প্রমাণ। এই যে এটা কে? এই ছেলেটা কে? আপনারা এই ঝগড়াঝাটিটা একটু তো বাড়িতে গিয়ে করতে পারেন, এখন তো ডিভোর্সের ব্যাপারটা ফয়সালা করলেই হয়ে যায় না? এই ছেলে তো আপনি আমাকে সিগনেচার করতে পাঠিয়েছিলেন কাগজপত্র, ওই ছেলে। ও এই পিকচারগুলো কিভাবে পেলো? দেখেন আমি তো আপনাদের বলেছি, মানে এই শহরে ডিভোর্স
করানোর ব্যাপারে আমার কোনো জুড়ি নেই। হ্যাঁ, তো আপনাদের এই ব্যাপারটা যাতে ঝামেলাটা আরও পাকাপোক্তভাবে লেগে যায়, একটু ঠিকঠাক মতো হয় ডিভোর্সটা, সেই জন্যই আমি চেষ্টাটা করেছি। এটা তো দোষের কিছু না, তাই না? আপনারা দুজনেই তো চেয়েছেন। তাই বলে আপনি আপনার স্বার্থের জন্য এরকম একটা কাজ করতে পারলেন? আর আমি না শুরুতেই বলেছিলাম, যে লোকটার অফিসে ডিভোর্স হয় সেখানে তো ভালো কোনো কাজ হওয়ার কথা না, তাই না? আপনি যদি আজকে আমার বাবার বয়সী কেউ না হতেন না, তাহলে আপনার সাথে এত খারাপ কিছু হতো যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, এখানে এত রাগারাগির কি আছে? আপনারা দুজনেই তো ডিভোর্স চাইছিলেন না, এত রাগ করার কি আছে বুঝতে পারছি না। চুপ! আর একটা কথা বলবেন না। আপনি যদি আর একটা কথা বলেন না, আপনার শোনেন, কারো সংসার ভাঙ্গা নিয়ে এই ধরনের গেম আর কখনো খেলবেন না। খুবই বাজে এটা। আমরা বলে আপনাকে ছেড়ে দিচ্ছি। অন্য কেউ হলে যে কি করতো আমি জানি না। চলো তো এখান থেকে। হ্যাঁ, এখানে আর এক মুহূর্ত না। চলো চলো। বাজে লোক কথা। স্যার আপনাদের জন্য এই চিঠিটা দিয়েছে। কিসের চিঠি? স্যার বলেছেন আপনাদেরকে পরে পড়ে দেখতে। না না না, ওনার সাথে আমাদের সব কথা শেষ ভাই। ওনার সাথে কোনো কথা নেই। কথা শেষ করে নাম। স্যার দিয়েছেন। চলো। আমি জানি তোমরা একে অন্যকে ভালোবাসো, প্রচণ্ড ভালোবাসো। ছিল শুধু বোঝাপড়ার অভাব। জীবনের কেবল শুরু তোমাদের। স্বপ্নের পৃথিবীর খোলস ছাড়িয়ে সবে বাস্তবতার আঁচ লাগাতে সামান্য একটু ভরকে গেছো, এইটুকুই যা। আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, কাউকে ছেড়ে যেতে হাজারটা কারণ লাগে, তবে ধরে রাখতে শুধু একটা কারণই যথেষ্ট। শুধু অ্যাডজাস্ট হচ্ছে না এই অজুহাতে আমরা অসংখ্য নিষ্পাপ সম্পর্কগুলো ভেঙে দেই। অথচ এই পৃথিবীতে পারফেক্ট আমরা কেউই না। হাঁটুর ভাঁজ কোলে উঠে দাঁড়ানো থেকে শুরু করে দৌড়ে ছুটে চলা পরিণত মানুষ হতে আমরা প্রতিনিয়ত অ্যাডজাস্ট করেই তো চলেছি। তবে কেন প্রিয় মানুষটিকে বুকের মাঝে আগলে রাখতে পাল্টাপাল্টি মানিয়ে চলা নয়? তোমাদের আগামীর পথ চলার শুভকামনা এই কথা জানিয়ে শেষ করতে চাই। আমার স্ত্রীর নাম রাহেলা। আজ 10 বছর যাবৎ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। আমি তোমাদের মতো এমন টোনাটুনির বিবাহ বিচ্ছেদের গল্পগুলো ঠিক করে দিয়ে রাহেলাকে গিয়ে সেই গল্প শোনাই। তার প্যারালাইজ শরীরে এসে নড়তে না পারলেও চুপ করে একটা হাসি দিয়ে ফ্যাল করে চেয়ে থাকে আমার দিকে। তবে সব গল্প যে শেষটা সুন্দর হয় তা তো না। কারো কারো বিচ্ছেদ আমি ঠেকাতে পারি না। সে রাতে রাহেলার মুখে হাসি না ফুটে চোখের কোণ থেকে গড়িয়ে নোনা জল ঝরে যায়। সে কথা বলতে পারে না, তবে এটুকু আমি বুঝি, মনে মনে সে বলে আমায় একটু জড়িয়ে ধরবে। ও